আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো। আজকে অনলাইন ক্লাসে স্যার আবার তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে স্যার তোমাদেরকে বিজ্ঞান বিষয়ে যে বিষয়টা নিয়ে আলোচনা করবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ে যে পাঠটা নিয়ে আলোচনা করবো তা হচ্ছে মহাকর্ষ। এই মহাকর্ষ শুধু অষ্টম শ্রেণীতে তোমরা যারা আছো তোমরা যেমন উপকৃত হবে, পাশাপাশি দশম, নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী যারা আছো তোমাদের জন্য এটা অত্যন্ত প্রয়োজনীয়। আশা করছি তোমরাও ক্লাসটা দেখে নিবে, কেননা এই মহাকর্ষ কিন্তু তোমাদের বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের মহাকর্ষ বিষয়ে অনেক আলোচনা রয়েছে। আশা করছি যদি তোমরাও ক্লাসটা দেখো তোমরা উপকৃত হবে। আর অষ্টম শ্রেণীতে তোমরা যারা রয়েছ, ভবিষ্যতে তোমরা যদি বিজ্ঞান বিভাগে পড়ার তোমাদের ইচ্ছে থাকে এবং যারা বিজ্ঞান বিভাগে পড়তে চাও, তাহলে তোমাদের জন্য এই মহাকর্ষ বিষয়ে যে পাঠটা নিয়ে আমি আলোচনা করব, এর বেসিক যে জিনিসগুলো রয়েছে এগুলো অবশ্যই তোমাদেরকে ভালোভাবে শিখতে হবে এবং নিজের মধ্যে আয়ত্ত করে নিতে হবে। যদি এই বেসিক জিনিসগুলো যদি না জানো, তাহলে পরবর্তীতে উপরের শ্রেণীতে যে বিষয়গুলো রয়েছে বিজ্ঞান বিষয়, সেখানে তোমাদের না হয় কিন্তু কষ্ট পোহাতে হবে। আশা করছি তোমরা স্যারের ক্লাসটাকে মনোযোগ সহকারে দেখবে এবং এই ক্লাসটা দেখার পরে ক্লাসটা তোমরা শেয়ার করে দিবে, যেন তোমাদের সহপাঠীরা ক্লাসটাকে যথাযথভাবে উপভোগ করতে পারে এবং সবাই দেখে যেন উপকৃত হতে পারে। তাহলে চলো আজকে আমাদের যে আলোচনার বিষয় তা হচ্ছে, দেখতে পাচ্ছ স্যার এখানে লিখে দিয়েছে, আজকের পাঠ হচ্ছে আমাদের মহাকর্ষ। আমরা এই অধ্যায়টা হচ্ছে আমাদের অষ্টম শ্রেণী বিষয়ের বিজ্ঞান বিষয়ের 7 নম্বর অধ্যায় নাম্বার 7। এই অধ্যায়টার মধ্যে অনেক কিছু রয়েছে, কিন্তু আজকে আমি আমার যে প্রাথমিক আলোচনা, প্রথম পর্ব, আমার এই অধ্যায়ের প্রথম পর্বের যে আলোচনাটা থাকবে সেটা হচ্ছে শুধুমাত্র মহাকর্ষ। দেখো, আমাদের প্রথমে এখানে আছে মহাকর্ষ কি এবং নিউটনের মহাকর্ষীয় সূত্র। তাহলে আমরা জানবো প্রথমে মহাকর্ষ কি। মহাকর্ষটা হচ্ছে মহাবিশ্বের মধ্যে যে কোনো দুটি বস্তু কণার মধ্যে পারস্পরিক আকর্ষণ, অর্থাৎ মহাবিশ্বের মধ্যে যে কোনো দুটি বস্তু কণার মধ্যে যে আকর্ষণ তাকে বলবো আমরা মহাকর্ষ। এই যে আকর্ষণ, একটা বস্তু আরেকটা বস্তুকে যে আবার আকর্ষণ করবে, আকর্ষণ করার ক্ষেত্রে একটা শক্তি কাজ করে যাকে বলা হয় মহাকর্ষীয় বল। এখন তোমরা দেখতে পাচ্ছ মহাবিশ্ব বলতে মহাশূন্যে, এই মহাশূন্যের মধ্যে ফাঁকা জায়গায়, খালি জায়গাগুলোতে, অর্থাৎ গ্যালাক্সি পরিপূর্ণ যে জায়গাগুলো রয়েছে সেখানে অনেক ধরনের গ্রহ, নক্ষত্র, বিভিন্ন ধরনের উপগ্রহ রয়েছে। এমনকি এই মহাকর্ষ যেহেতু সংজ্ঞাতে জেনেছি দুটি বস্তু কণা একজন আরেকজনকে কি করবে, আকর্ষণ করবে, সেহেতু দেখো স্যার এখানে কতগুলো চিত্র অঙ্কন করে রেখেছি। দেখো, চাঁদের সাথে একটা নক্ষত্রের যে আকর্ষণ, চাঁদের সাথে নক্ষত্রের যে একটা আকর্ষণ, তাকে আমরা বলবো কি মহাকর্ষ। অথবা দেখো, সূর্য থেকে বুধের যে আকর্ষণ, অথবা বুধ থেকে শুক্রের যে আকর্ষণ, অর্থাৎ একটা গ্রহের সাথে আরেকটা গ্রহের যে আকর্ষণ, অথবা সূর্যের সাথে বৃহস্পতির যে আকর্ষণ, অথবা মঙ্গল গ্রহের সাথে নেপচুনের যে আকর্ষণ। আশা করি তোমরা বুঝতেছ। তাহলে এক একটা বস্তু কণার সাথে আরেকটা বস্তু কণার যে আকর্ষণ সেটা কত হতো মহাশূন্য। যেমন দেখো, আবার আমার সাথে এই হোয়াইট বোর্ডের আকর্ষণ, বা এখানে একটা বৈদ্যুতিক বাল্ব জ্বলতেছে, এই বৈদ্যুতিক বাল্বের সাথে আমার যে আকর্ষণ, এই ফ্যানের সাথে, সিলিং ফ্যানের সাথে আমার যে আকর্ষণ, এই আকর্ষণটাই মূলত মহাকর্ষ। কিন্তু এখানে মহাকর্ষ ছাড়া আর অন্য কোনো কিছু নেই। আশা করি বুঝতে পেরেছ। এবং এই মহাকর্ষের মধ্যে প্রথম প্রতিপাদ্য বিষয়টা হচ্ছে শুধুমাত্র আকর্ষণ নিয়ে, এখানে বিকর্ষণের কোনো আলোচনা নেই। আশা করি বুঝতে পারতেছ। তাহলে মাথায় রাখতে হবে মহাকর্ষের মধ্যেই সংগঠিত যে বিষয়টা সেটা হচ্ছে আকর্ষণ।
এটাই মাথায় রাখবে। আসো আমি এবার নিউটনের মহাকর্ষীয় সূত্রটা নিয়ে আলোচনা করব। তাহলে মহাকর্ষ সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার হয়ে গেল। মহাকর্ষের সংজ্ঞাটা তোমরা অবশ্যই সুন্দরভাবে বুঝতে পেরেছ, আশা করি পরীক্ষা আসলে লিখতে পারবে। এবার দেখো নিউটনের মহাকর্ষীয় সূত্র। নিউটন এই সূত্রটা আবিষ্কার করেছেন। নিউটন বলেছিলেন যে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করবে এবং এই আকর্ষণ বলের মান হবে বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের, এখানে এদের বলতে বস্তুকণাদ্বয়ের বোঝানো হয়েছে, এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং এই বল তাদের সংযোগ সরলরেখা বরাবর কি করবে? ক্রিয়া করবে। তাদের সংযোগ সরলরেখা বরাবর একদম সমান্তরালে কি করবে? অর্থাৎ সংযোগ সরলরেখা অর্থাৎ রৈখিক রেখা বরাবর তাদের মধ্যে সংঘটন ক্রিয়া সংঘটিত হবে। দেখো স্যার এখানে লিখে রেখেছি, তোমাদেরকে যদি বলা হয় যে নিউটনের মহাকর্ষীয় সূত্রটি লিখো, ঠিক এইভাবে তোমরা লিখে ফেলবে। ঠিক এইভাবে লিখে ফেলবে। লেখার পরে যদি বলা হয় যে নিউটনের মহাকর্ষীয় সূত্রের গাণিতিক ব্যাখ্যা দাও, তাহলে কিন্তু তোমাদেরকে গাণিতিক ব্যাখ্যা দিতে হবে। তাহলে আমরা প্রথমে এই সূত্রটা জানলাম, কিভাবে সূত্রটা লিখতে হবে তাও শিখলাম। এবার আমরা নিউটনের মহাকর্ষীয় সূত্রের গাণিতিক ব্যাখ্যা। দেখো স্যার তোমাদেরকে বোঝানোর জন্য এই সূত্রটাকে স্যার 4টি অংশে বিভাজন করে নিচ্ছি, যেন তোমরা বুঝতে যেন তোমাদের সুবিধা হয়। স্যার একটু মুছে নিচ্ছি বোর্ডটা। দেখো আমি এখানে প্রথমে একটা পয়েন্ট দিলাম, মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ করে এটাই হচ্ছে মহাকর্ষ। এখানে পর্যন্ত এটা সংজ্ঞা ক্লিয়ার, তোমরা বুঝতে পেরেছ। দুই নম্বরে আইডেন্টিফাই করতে পারি এই আকর্ষণ বলের মান বস্তুকণাদের ভরের গুণফলের সমানুপাতিক। এটাকে আমরা 2 নম্বরে আইডেন্টিফাই করতে পারি। 3 নম্বরে আমরা এটা দিতে পারি এদের কমার পরে এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এদের বলতে এখানে বোঝানো হয়েছে কি? এদের বলতে এখানে বোঝানো হয়েছে বস্তুকণাদ্বয়ের যে দুটি বস্তু মধ্যে আকর্ষণটা ঘটবে সে দুটি বস্তু। এরপরে আমরা 4 নম্বরে আইডেন্টিফাই করতে পারি এই বল সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। আসো এবার তাহলে মহাকর্ষ কি আমরা প্রথমে এই আকর্ষণ করে পর্যন্ত এই মহাকর্ষের সংজ্ঞাটা আমরা বুঝে ফেললাম। সেকেন্ডে যে স্টেপটা বলা হয়েছে যে দেখো আমি আইডেন্টিফাই করছি তোমাদের বোঝার জন্য, এই আকর্ষণ বলের মান বস্তুকণাদের ভরের গুণফলের সমানুপাতিক। তাহলে এখানে এই যে বস্তুকণার কথা বলা হয়েছে খুব খেয়াল করো, এই যে সমানুপাতিকের কথা বলা হয়েছে, এইখানে ব্যস্তানুপাতিকের কথা বলা হয়েছে, এখানে বলা হয়েছে সংযোজক সরলরেখা। স্যার একটু মার্কিং করে দিচ্ছি, আমরা এই জিনিসটার মধ্যে বোঝার যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলোই কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য স্যার একটু মার্কিং করে দিচ্ছি যে এই সূত্রটার ভিতরে যে শব্দগুলো আসছে অর্থাৎ শব্দগুলো এসেছে, এই শব্দগুলো কি, এগুলো দ্বারা কি বোঝায়, এগুলো মানে কি, এই জিনিসগুলোকে বুঝতে হবে। যদি বুঝো তাহলে তোমাদের জন্য বিষয়টা আরো সহজ হয়ে যাবে। এরপরে আছে আকর্ষণ বল। আসল প্রথমে বস্তুকণা, এখানে বস্তুকণাটা বলতে বোঝানো হয়েছে যে বস্তুকণাটার কি ভর থাকবে না ভর থাকবে না, অবশ্যই ভরযুক্ত বস্তুকণা। তাহলে এখানে প্রতিটি বস্তুকণা একে অপরকে অর্থাৎ কি ধরনের বস্তুকণা হতে হবে? ভরযুক্ত। ক্লিয়ার? তাহলে এখানে বস্তুকণাকে প্রতিটি বস্তুকণা বলতেছে প্রতিটি বস্তুকণা কি থাকবে? ভর থাকবে। আশা করি বুঝতে পেরেছ। যেহেতু এখানে বস্তুকণার ভর উল্লেখ না, তাহলে আমরা জানি প্রত্যেকটা বস্তুর একটা কি থাকে? নিজস্ব ভর থাকে। এরপরে আসো এখানে বলা হয়েছে আকর্ষণ বল। এখানে আকর্ষণ বল বলতে বোঝানো হয়েছে যে একটা বস্তু আরেকটা বস্তুকে
আকর্ষণ করবে, কিন্তু আকর্ষণ করার ক্ষেত্রে সেখানে একটা শক্তি কাজ করে, একটা বল কাজ করে, ফোর্স কাজ করে। সেই বলটাই মূলত মহাকর্ষী বল। সে মূলত কি বল? মহাকর্ষী বল। তাহলে এই আকর্ষণ বলটাই কিন্তু এখানে মহাকর্ষী বল হিসেবে আইডেন্টিফাই করা হয়েছে। এরপরে আসো, তোমরা দেখতে পাচ্ছ সমানুপাতিক। সমানুপাতিক জিনিসটা কি? সমানুপাতিক যেমন ধরো তুমি একটা কাজ করেছো, এখন কাজটা কি ধরনের? তো একটা তুমি গাছের চারা রোপণ করেছো, এখন তুমি আশা করেছো যে গাছটা ক্রমান্বয়ে সুন্দরভাবে বৃদ্ধি হবে, বড় হবে। যদি তোমার চিন্তাধারা অনুসারে যদি গাছটি ক্রমান্বয়ে বড় হতে থাকে এবং তুমি যেভাবে গাছটা যত্ন নিয়েছো ঠিক সেইভাবে তোমার দৃষ্টিভঙ্গি অনুসারে, তোমার আত্মবিশ্বাস থেকে গাছটা ক্রমান্বয়ে অনেক বড় হয়েছে, যখন বড় হলো তোমার আত্মতৃপ্তি অনুসারে, তখন তুমি মনের মধ্যে একটা সুখ অনুভূতি বা সুখের অনুভূতি তুমি লাভ করবে। আবার দেখো, তুমি একটা বিষয় পরীক্ষা দিয়েছো, সেখানে ধরো ওই বিষয়ে তুমি A+ নাম্বারে আশা করেছো। যদি তুমি ওই বিষয়ে A+ নাম্বারটা পাও, তাহলে পাওয়ার পরে তোমার মনের মধ্যে যে একটা সুখের অনুভূতি সৃষ্টি হবে, এটাই মূলত সমানুপাতিক, অর্থাৎ নিজের সাথে নিজের সমানভাবে এই যে আত্মসুখটা, এটাই মূলত সমানুপাতিক। এবার আসো, আশা করি বুঝতে পেরেছ। এবার আসো ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিকটা কি? ব্যস্তানুপাতিকটা হচ্ছে ঠিক সমানুপাতিকের বিপরীত জিনিস। তা হচ্ছে যে ধরো মনের অমিল, অর্থাৎ আমার মনের সাথে আরেকজনের মনের যে অমিলটা থাকে, সেটাই হচ্ছে মূলত ব্যস্তানুপাতিক, অর্থাৎ বিপরীত ক্রমে। যেমন ধরো বাসা বাড়িতে তোমার আব্বুর সাথে তোমার মনের যে অমিল, যেমন ধরো বাসা বাড়িতে তোমার আব্বু তোমাকে প্রচণ্ড বকা দেয়, এখন এই বকুনিটা তোমার কি লাগে না? ভালো লাগে না। তাহলে এই যে তোমার ভালো লাগে না বা তোমার বাবার বকুনিটার মধ্যে তুমি মনক্ষুণ্ণ হও, মনে কষ্ট পাও বা মনে কিছুটা কষ্ট এসে যায়, এই যে একটা পার্থক্য থেকে যায়, ব্যবধানটা সৃষ্টি হয়ে যায়, অমিলটা সৃষ্টি হয়ে যায়। কিভাবে? বিপরীত ক্রমে। যদি তোমার সাথে ভালো ব্যবহার করতো তাহলে সুখটা কি থাকতো? মানে সুখটা অবশ্যই স্থায়ী থাকতো, কিন্তু বকুনি দেওয়ার কারণে কি হলো? রিয়েক্ট করতেছে। তো বুঝতে পারতেছো আশা করি যে এই যে অমিল, এই অমিল এবং বিপরীত ক্রিয়া যে জিনিসটা, বিপরীত ক্রমে, সেই জিনিসটাই মূলত ব্যস্তানুপাতিক। আশা করি বুঝতে পেরেছ। আবার দেখো বলা হয়েছে এই বল সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করবে। অর্থাৎ দেখো, আমরা যদি এখানে একটা বস্তু নিই এবং এখানে একটা বস্তু, তাহলে এই বস্তু এবং এই বস্তু, এটা হচ্ছে বস্তু দ্বয়ের কেন্দ্র, এবং এই বস্তু এবং এই বস্তু, এরা কি করবে? পরস্পরের সংযোজক সরলরেখা বরাবর কি বরাবর? এবার আসো সংযোজক সরলরেখা। এখন এই সংযোজক সরলরেখা ধরো স্যার এখানে একটা বস্তু অঙ্কন করে রেখেছে, এখানে একটা বস্তু অঙ্কন করে রেখেছে। এখন এই বস্তু, এটা হচ্ছে তার ভর কেন্দ্র, এটা হচ্ছে তার ভর কেন্দ্র। এখন বলা হচ্ছে তাদের সংযোগ সরলরেখা বরাবর। তাহলে এই বস্তু এবং এই বস্তু, এদের মধ্যে যে সংযোগটা ঘটবে সেটা কিন্তু এইভাবে সোজা সরলরেখা বরাবর, কি রেখা বরাবর? সোজা সরলরেখা বরাবর সংযোগটা ঘটবে। কিন্তু এইভাবে বাঁকা গিয়ে এইভাবে ঘটবে না, বা এইভাবে আসি এইভাবে ঘটবে না, অথবা এইভাবে গিয়ে এইভাবে ঘটবে না, অর্থাৎ পাকাভাবে ঘটার কোনো সুযোগ নেই। অর্থাৎ ঠিক রৈখিক রেখা বরাবর, অর্থাৎ সংযোজক সরলরেখা বলতে এখানে রৈখিক রেখা বরাবর বোঝানো হয়েছে। অর্থাৎ তাদের মধ্যে এই সংযোজক সরলরেখা বরাবর একজন অপরজনকে কি করবে? ক্রিয়া করবে। আশা করি বুঝতে পেরেছ। তাহলে নিউটনের মহাকর্ষীয় যে সূত্রটা, এই সূত্রের মধ্যে যে গুরুত্বপূর্ণ শব্দগুলো ছিল আমরা সেগুলো নিয়ে আলোচনা করেছি। আশা করি বুঝতে পেরেছি। এবার চলো আমরা এবার নিউটনের মহাকর্ষীয় সূত্রের যে গাণিতিক ব্যাখ্যা আমরা সেগুলো দেখব। দেখো কি বলা হয়েছে গাণিতিক ব্যাখ্যার মধ্যে, তোমরা একটু খেয়াল করো। বলা হয়েছে যে আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক।
এখন এই যে বস্তুদ্বয়, ধরো স্যার এখানে একটা বস্তু নিলাম, আবার এখানে একটা বস্তু নিলাম, তাহলে এখানে একটা বস্তু নিলাম, এখানে একটা বস্তু, অর্থাৎ এই প্রথম যে বস্তুটা নিলাম তাকে বলা হবে প্রথম বস্তু, আর প্রথম বস্তুটার একটা ভর থাকবে, তাকে আমরা বলবো m1, আর দ্বিতীয় বস্তু তার একটা ভর থাকবে, তাকে আমরা প্রকাশ করব m2 দিয়ে। কি দিয়ে? m2 দ্বারা। এখন এই দুটি বস্তু বলা হয়েছে যে এই আকর্ষণ বলের পরিমাণটা, বস্তু কণাদের মধ্যে যে আকর্ষণটা ঘটবে, এখানে যে আকর্ষণ করবে, এই আকর্ষণ বলের পরিমাণটা হবে তাদের, অর্থাৎ বস্তু কণাদের ভরের গুণফলের সমানুপাতিক। তাহলে দেখা যাক, আমরা যদি এটাকে বলা হয়, খেয়াল করো, এটা হচ্ছে বস্তুর ভর কেন্দ্র। এখন এই বস্তু কণাদ্বয় পরস্পরকে একটা বলে আকর্ষণ করে। কি বলে? যে আকর্ষণ বলটা হবে F, এটা আকর্ষণ করবে সংযোজক সরলরেখা বরাবর। কিন্তু এই ভর কেন্দ্র থেকে, বস্তু কণাদ্বয়ের একটা ভর কেন্দ্র আছে, দেখো আমি এই দূরত্বটা, এদের মধ্যে একটা দূরত্ব থাকবে, এদের মধ্যে কি থাকবে? একটা দূরত্ব থাকবে। দেখো এদের মধ্যে একটা দূরত্ব থাকবে, দূরত্বকে প্রকাশ করা হয় ডি দ্বারা। আমি আসতেছি। তাহলে এই বস্তু কণাদ্বয়ের ভর কেন্দ্র থেকে ভর কেন্দ্রের যে দূরত্ব, ভর কেন্দ্র থেকে ভর কেন্দ্রের যে দূরত্ব, এটাই হচ্ছে মূলত তাদের বস্তু কণাদ্বয়ের মধ্যে ডিসটেন্স। আর পরস্পরকে সরলরেখা বরাবর যেভাবে আকর্ষণ করবে সেটা হচ্ছে যে আকর্ষণ বল, তাকে আমরা F দ্বারা প্রকাশ করি। এখন বলা হয়েছে যে বস্তু কণাদ্বয়ের আকর্ষণ বল অর্থাৎ F, এইটা হবে কার সমানুপাতিক? এটা সমানুপাতিক চিহ্ন, যাকে ইংলিশে প্রফেশনাল বলা হয়, সমানুপাতিক, বাংলা বলা হয় সমানুপাতিক। এর সমানুপাতিক হবে কার? বস্তু কণাদ্বয়ের ভরের গুণফল। তাহলে ভর হচ্ছে বস্তু দুইটা, তাদের দুইটা বস্তু দুইটা ভর, তাহলে আমরা পাচ্ছি m1 ইন্টু m2, m1 ইন্টু m2। আবার দেখো সেকেন্ড স্টেপে বলা হয়েছে এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। কি? বলটা, অর্থাৎ আকর্ষণ বলটা হবে F প্রফেশনাল 1/d²। কেন? তাহলে আমাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হচ্ছে F প্রফেশনাল 1/d²। ডিটা হচ্ছে দূরত্ব, এর বর্গের ব্যস্তানুপাতিক। দেখো বিপরীত ক্রমে আছে, এই জন্য এটা ব্যস্তানুপাতিক। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের প্রথমে যে অংশটা রয়েছে, আমরা সেই অংশটা নিয়ে আলোচনা করব, F প্রফেশনাল m1 ইন্টু m2। এখন ধরো প্রথম বস্তুটার ভর যদি আমি ধরলাম 20 কেজি, এবং দ্বিতীয় বস্তুটার ভর যদি আমি ধরি 10 কেজি, তাহলে এদের আকর্ষণ বলের পরিমাণ কত হবে? কত হবে? 10 গুণ 20, অর্থাৎ m1 m2 কত হবে? 20 ইন্টু 10 ইকুয়াল 10 20 200। তাহলে বুঝতে পারতেছো এই 200, আবার যদি এটা যদি আমরা প্রথমে দুটি বস্তুর ভর কল্পনা করি, কিন্তু আমরা যদি এই ভরকে যদি আবার বৃদ্ধি করি, ভরকে যদি আমরা আবার বাড়িয়ে দিই, অর্থাৎ 20 কেজি থেকে যদি আমরা ধরো এটাকে দিলাম 50 কেজি, এটা 10 কেজি থাকবে, অর্থাৎ একটার ভর বাড়িয়ে দিয়েছে, অথবা এটাকে বাড়িয়ে দিলাম, এটাকে দেওয়া অসুবিধা নেই, এটা 20 কেজি করে দেয়। তাহলে সেকেন্ডের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? m1 m2। m1 হচ্ছে 50 কেজি আর m2 হচ্ছে 20 কেজি। তাহলে কত হলো? 5 দুগুণে 10, 2 1000 কেজি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অর্থাৎ ভর, বস্তুর ভর যখন বাড়বে তখন তার আকর্ষণ বলের পরিমাণটাও বৃদ্ধি পাবে।
আমি আবার বলছি, বস্তুর ভর যখন বৃদ্ধি পাবে, অর্থাৎ এর প্রফেশনাল যেহেতু এটা m1 m2, তাহলে ভর বাড়ার সঙ্গে সঙ্গে তার আকর্ষণ বলের পরিমাণটাও বৃদ্ধি পাচ্ছে। শুধু তাই নয়, এখানে আরেকটা জিনিস আছে রয়েছে, স্যার একটু মুছে নিই, তোমাদেরকে বোঝার জন্য আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই। যেমন ধরো এখানে একটা বস্তু, এখানে একটা বস্তু, খেয়াল করো, এটা হচ্ছে m1, এটা হচ্ছে m2। এখন এই বস্তুটা 2 কেজি, এই বস্তুটাও যদি 2 কেজি হয়, তাহলে m1 m2 তাদের গুণফল কত হবে? 4। কত হবে? 4। আবার এই 2কে যদি আমি 5 গুণে নিয়ে যাই, তাহলে আমাদের কত হবে? 10। এটা হবে 10। তাহলে 10 এ 10 গুণ করলে কত হবে? 100। কত হবে? 100। তাহলে আমরা 4কে কি লিখতে পারি? 4 কিসের বর্গ? 2 এর বর্গ। তাহলে আমরা 4কে লিখতে পারি 2 স্কয়ার, আর 100 কত এর বর্গ? 10 স্কয়ার। তাহলে আমরা এটাকে লিখতে পারি 10 স্কয়ার। তাহলে দেখতে পাচ্ছ, আমি যখন ভরের কে 5 গুণ বৃদ্ধি করলাম, তখন তা কি ধরনের সমানুপাতিক হারে বৃদ্ধি পাবে? সমানুপাতিক হারে বৃদ্ধি পাবে, অর্থাৎ 5 গুণ হারে বৃদ্ধি পাবে, অর্থাৎ প্রত্যেকটা বর্গাকার আকারে। কি আকারে? বর্গাকার আকারে। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এইভাবে কিন্তু ক্রমান্বয়ে বস্তুর ভর যত বাড়াবে, বস্তুর ভর যত বাড়াবে, তার তুমি কি 5 গুণ বাড়াচ্ছ না 3 গুণ বাড়াচ্ছ, সেখানে গুণের বিষয়টা সমানুপাতিক হারে, অর্থাৎ আনুপাতিক হারে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি, যদি বস্তু দ্বয়ের ভর, বস্তু কণাদের ভর বৃদ্ধি করানো হয়, তাহলে ওই বস্তু কণাদের মধ্যে আকর্ষণ বলের পরিমাণ ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। বস্তুর ভর যত কম হবে, আকর্ষণ বল তত কম হবে, বস্তুর ভর যত বেশি হবে, আকর্ষণ বল তত বেশি হবে। কথাগুলো আশা করি মনে রাখবে। এবার চলো, তাহলে আমরা প্রথম যে কন্ডিশনটা, তার আলোকে আমরা বুঝতে পেরেছি যে ভর বাড়ার সঙ্গে সঙ্গে আকর্ষণ বল বৃদ্ধি পাবে। এবার আসো সেকেন্ড স্টেপ, অর্থাৎ দূরত্ব। প্রথম বস্তু থেকে দ্বিতীয় বস্তু দূরত্ব। এখন এই দূরত্বটা যদি বাড়ে, ক্রমান্বয়ে বাড়তে থাকে, তাহলে আকর্ষণ বলের পরিমাণ কি হবে? আর যখন কমতে থাকবে, তখন আকর্ষণ বলের পরিমাণটা কি হবে? আসো, ধরো আমাদের এই দূরত্বটা যদি প্রথম বস্তু থেকে দ্বিতীয় বস্তুর দূরত্বটা, আমরা দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে ছাত্রদের দেখাচ্ছি, প্রথমে যদি এই ডি সমান সমান যদি দূরত্বটা যদি 1 মিটার হয়, কিসে হয়? 1 মিটার। তাহলে দেখো 1 মিটারের জন্য আমরা লিখতে পারি 1/1 স্কয়ার ইকুয়াল 1/1 ইকুয়াল 1। তাহলে আমরা 1 মিটার যে দূরত্ব থাকে, তার আকর্ষণ বলের পরিমাণ কত হবে? 1। তাহলে দেখা যাচ্ছে যে 1 মিটার খুবই কম, তার খুবই কাছাকাছি। এই অবস্থায় তার আকর্ষণ পরিমাণ বলের পরিমাণটা হচ্ছে 1। আবার দেখো, যদি এই দূরত্বটা 2 মিটার হয়, কত মিটার? 2 মিটার। তাহলে আমাদের কি দাঁড়াবে? স্যার একটা এদিকে মুছে দিচ্ছি, খেয়াল করো, খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটাকে অবশ্যই খুব ভালোভাবে মনে রাখবে। তোমরা যখন গাণিতিক অঙ্কগুলো বা সমস্যাগুলো করতে যাবে, তখন কিন্তু প্রয়োজন হবে। তাহলে যখন আমরা দূরত্বটা 2 মিটার করলাম, তখন আমাদের দাঁড়াবে ডি স্কয়ার, মানে ডি মান 2 স্কয়ার। আমরা এখন পাচ্ছি 1/4। 1/4 এটাকে ভাগ করলে আমরা পাবো 0.025। 0.025। এখন দেখো, যদি আমরা 3 মিটার করি, যদি আমাদের প্রথম বস্তু থেকে দ্বিতীয় বস্তুর দূরত্বটা যদি আমাদের 3 মিটার হয়,
একটু দূরে চলে যায়, একটু দূরে চলে যায়, তাহলে আমরা লিখতে পারি 1/3 স্কয়ার ইকুয়াল 1/9। এটাকে ভাগ করলে আমরা পাবো 0. 4 দিয়ে যদি ভাগ করি 0.012 এরকম আসতে পারে। আচ্ছা আমরা ভাগ করে দেখি তো 0.12 এটা আমাদের আসতে পারে, আর এটার ক্ষেত্রে হবে 0.25। তাহলে এখন তোমাদেরকে স্যার যে জিনিসটা বোঝানোর জন্য বলতেছি সেটা হচ্ছে, দেখো তো আমাদের যখন 1 মিটার ছিল, 1 মিটার মানে যত কাছে ছিল, অর্থাৎ বস্তুদ্বয় এখান থেকে এখান, এই দূরত্বটা যখন 1 মিটার ছিল, তাদের মধ্যবর্তী দূরত্ব যখন 1 মিটার ছিল, তার মান ছিল 1। যখন এই বস্তু এবং এই বস্তু এবং এই বস্তুর মধ্যে দূরত্বটা যখন তোমার 2 মিটার হলো, তখন তার মান হচ্ছে 0.25। যখন দূরত্বটাকে আমি আরেকটু বাড়াইলাম, অর্থাৎ এখান থেকে পর্যন্ত করলাম, যখন আমি বাড়াইলাম 3 মিটার, তাহলে দূরত্ব যখন কমালাম তখন পেলাম 1, দূরত্ব যখন 2 মিটার বাড়াইলাম তখন পেলাম 0.25, দূরত্ব যখন আরো বাড়াইলাম তখন আমি পেয়েছি 0.12। অর্থাৎ দেখো তো 1 এর চাইতে 0.25 খুবই ছোট, আবার 0.25 থেকে 0.12 আরো ছোট। বুঝতে পেরেছ? তাহলে কে বড় সবচেয়ে 1? তাহলে আমরা বুঝতে পারলাম এবং জানলাম যে দূরত্ব যত কম হবে আকর্ষণ বল তত বেশি হবে। দূরত্ব যত বেশি হবে আকর্ষণ বল কমতে থাকবে, দূরত্ব যত বেশি হবে আকর্ষণ তার চেয়ে আরো কমবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পেরেছি যে মহাবিশ্বের দুটি বস্তু কণার পরস্পর থেকে যদি যতটুকু দূরত্বে থাকবে তার আকর্ষণ বলের পরিমাণও কমতে থাকবে, আর বস্তুদ্বয়ের দূরত্ব যত কাছে থাকবে তার আকর্ষণ বলের পরিমাণটাও বৃদ্ধি পেতে থাকবে। আশা করি বুঝতে পেরেছ। এবার এই যে দূরত্বের সাথে যে সম্পর্ক, এই দূরত্বের সাথে সম্পর্ক আমরা এইভাবে আবার বলতে পারি যে, তোমাকে বলতে পারি যে দুটি বস্তু কণার দূরত্বকে যদি 3 গুণ বাড়ানো হয়, দুটি বস্তু কণার দূরত্ব যদি 3 গুণ বৃদ্ধি করা হয় তাহলে তার আকর্ষণ বলের পরিমাণ কত অংশ হবে। এখন যদি আমরা ওই দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো, দেখো যদি 1 মিটার বাড়ানো হয়, যদি বলে 1 মিটার বাড়ানো হয় তাহলে তার আকর্ষণ বলের পরিমাণ কত গুণ বৃদ্ধি পাবে? 1 গুণ। কয় গুণ? 1 গুণ, বা 1 অংশ বৃদ্ধি পাবে। আর যদি বলা হয় 2 মিটার, দুটি বস্তু কণা যদি 2 মিটার বর্ধিত করা হয় বা 2 মিটার হয় তাহলে তাদের আকর্ষণ বলের পরিমাণ কত অংশ হবে? 4/1 গুণ পরিমাণ বৃদ্ধি পাবে, অর্থাৎ 1/4 মানে 4/1, অর্থাৎ 4/1 ভাগ। যদি বলা হয় 3 গুণ বৃদ্ধি করা হলে, কয় গুণ? 3 গুণ। তাহলে 3 গুণ যদি বৃদ্ধি করা হয় তাহলে তার আকর্ষণ বলের পরিমাণ কত হবে? 9/1 এত গুণ, অর্থাৎ 1/9, 9/1 ভাগ। তাহলে দেখতেই পাচ্ছি আমরা দূরত্ব যতই ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে তার আকর্ষণ বলের পরিমাণগুলো কমে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছ। এবার চলো আমাদের যে গাণিতিক ব্যাখ্যাটা রয়েছে আমরা সেই গাণিতিক ব্যাখ্যাটা নিয়ে আলোচনা করব। স্যার এগুলো মুছে ফেলতেছি। তাহলে দেখো তো তাহলে এবার দেখো, তাহলে এটাকে যদি আমরা এখন 1 নাম্বার ইকুয়েশন দিই এবং এটাকে যদি আমরা 2 নাম্বার ইকুয়েশন দিই তাহলে আমরা লিখতে পারি 1 নং ও 2 নং হতে পাই। কি পাচ্ছি আমরা? 1 নাম্বার এবং 2 নাম্বার সমীকরণ থেকে আমরা সহজে লিখতে পারি a প্রফেশনাল m1
m2 ইন্টু 1/d²। এখন এখান থেকে লিখতে পারি বা f প্রফেশনাল m1 m2 এটা 1 এর সাথে গুণ সম্পর্কিত, এটা আমরা গুণ করে উপর দিয়ে দিই m1 m2 অর্থাৎ m1 m2 একে m1 m2 আর নিচে হচ্ছে d²। দেখো স্যার এই লাইনটার পরে আমি এইদিকে ক্যালকুলেশন করতেছি, তোমরা এই লাইনটার পরে এই লাইন থেকে শুরু করবে। এখন বা f দেখো এখানে একটা সমানুপাতিক চিহ্ন আছে। এখন যদি আমরা এই সমানুপাতিক চিহ্নটাকে যদি আমরা উঠিয়ে ফেলি বা দূর করে দিই, তাহলে এই সমানুপাতিক চিহ্নকে উঠানোর একটা বৈশিষ্ট্য রয়েছে। তাকে উঠাতে হলে যেমন একটি ধ্রুবক ব্যবহার করতে হবে, অর্থাৎ ধ্রুবকটা হচ্ছে যে কনস্ট্যান্ট, একটা নির্দিষ্ট মানের ধ্রুবক সেখানে বসাতে হবে, যেটা খুবই প্রযোজ্য। তাহলে দেখো আমরা যদি সমানুপাতিক চিহ্নটাকে উঠিয়ে দিই, আমাদের এখানে আলোচিত ধ্রুবক হিসেবে আমাদের ব্যবহৃত হবে g ইনটু m1 m2 d/d²। তাহলে এই যে জিটা যে ধ্রুবক, এই ধ্রুবকটাকে বলা হয় ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, অর্থাৎ সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলা হয় যেটাকে। f = g * m1 m2 d²। এইটাই মূলত নিউটনের মহাকর্ষী সূত্রের গাণিতিক ব্যাখ্যা। তাহলে তোমাদেরকে যদি বলা হয় যে নিউটনের মহাকর্ষী সূত্রের গাণিতিক ব্যাখ্যা দাও সূত্রের সাহায্যে, এবার ব্যাখ্যা করে করে এখানে আসবে f = g * m1 m2 d²। আর এখানে যেটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। এখন এই ধ্রুবকে একটা নির্দিষ্ট মান, যেটা একটি কনস্ট্যান্ট স্থির, তাহলে এর একটা স্থির বা নির্দিষ্ট মান রয়েছে, যার মানটা হচ্ছে যে g = 6.673 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2 বা নিউটন মিটার স্কয়ার বাই কেজি স্কয়ার। তাহলে এটা হচ্ছে জি এর মান। এই মান এটা তোমাদের মুখস্থ রাখতে হবে অবশ্যই, কেন এই জি এর মানটা যদি তোমরা মুখস্থ না রাখো তাহলে অঙ্ক করতে বা গাণিতিক সমস্যাগুলো করতে তোমাদের অসুবিধা হবে। আশা করছি তোমরা এটা শিখে ফেলবে। এখন এই মানটা, এই জি এর মানটা কিভাবে আসে, যে এই মানটা যে ধরা হয়েছে এটা বিজ্ঞানীরা ধরে নিয়েছেন, ওনারা এই জি এর মানটা ধরে নিয়েছেন। এই ক্ষেত্রে দেখো যখন একটা বস্তু আরেকটা বস্তুকে 1 কেজি এবং 1 কেজি ভরের দুটি বস্তু, এটাও 1 কেজি এটাও 1 কেজি, তাহলে 1 কেজি ভরের দুটি বস্তু যদি পরস্পর থেকে 1 মিটার, কত মিটার, 1 মিটার দূরত্বে অবস্থান করে, অর্থাৎ 1 কেজি ভরের দুটি বস্তু পরস্পর থেকে যদি 1 মিটার দূরত্বে অবস্থান করে, সেই ক্ষেত্রে এই ধ্রুবকের মানটা হয়ে দাঁড়াবে 6.673 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2 অথবা নিউটন মিটার স্কয়ার বাই কেজি স্কয়ার। এখন দেখো তো এই জি এর মানটা খুবই ক্ষুদ্র, এটা বিজ্ঞানী আবিষ্কার করেছে। অর্থাৎ দেখো আমি যদি, তোমরা জানো এক্স ইনভার্স সূচকে নিয়ে মানুষের এক্স ইনভার্স 1 কে কি লেখা যায় 1/x, এক্স ইনভার্স 2 কে লিখতে পারবো আমরা 1/x², এক্স ইনভার্স 3 কে লিখতে পারবো আমরা 1/x3। তাহলে এক্স ইনভার্স 4 কে লিখলে 1/x4, এইভাবে ক্রমান্বয়ে চলতে থাকবে। ঠিক সেম আমরা যদি tan ইনভার্স 1 কে, অর্থাৎ সম্পূর্ণ 10 কে যদি আমরা x এর মতো কল্পনা করি, তাহলে এটা কি লেখা যাবে 1/10। tan ইনভার্স 2 কে কি লিখতে পারবো 1/10², tan ইনভার্স 3 কে কত লিখতে পারবো 1/10³। অর্থাৎ এই নিয়ম অনুসারে আমরা tan ইনভার্স 11 কে কি লিখতে পারি দেখো তো 6.673 × 1/10⁻11 এখন 6.673 × 1 এটা হচ্ছে উপরের সংখ্যা। আমরা যদি এখানে গুণ করে দিই 6.673 আর নিচে হচ্ছে শূন্য কয়টা, একের সাথে 11টা, তাহলে 11টা যদি শূন্য দিই 1 2 3 4 5 6 7 8 9 10 11, দেখো অনেক বড় সংখ্যা। তাহলে এই 6.673 কে যদি আমরা
এই টোটাল সংখ্যাটা দিয়ে যদি আমরা ভাগ করি, যার মান হবে অত্যন্ত ক্ষুদ্র এবং ছোট, খুবই নগণ্য, ওই মানটাকেই কিন্তু ধ্রুবক হিসেবে ব্যবহার করা হয়েছে। এটা বিজ্ঞানীরা করেছেন, এটা তোমরা মনে রাখবে আশা করি। এখন বুঝতে পেরেছ জি এর মানটা কিভাবে আসলো। তোমরা এটা অবশ্যই মাথায় রাখবে, এটা হচ্ছে নিউটন মহাবিশ্বের গাণিতিক রূপ। কিন্তু এখন এই যে গাণিতিক রূপ, এখান থেকে বোঝার আরো অনেক কিছু বিষয় রয়েছে, স্যার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে ফলো করো। দেখো এখানে যে আমরা যে এফ জি M1 M2 এবং ডি ব্যবহার করেছি, এগুলোর বৈশিষ্ট্য আছে, নামমূলক বৈশিষ্ট্য রয়েছে এবং এগুলোর এক একটার এককও রয়েছে। এই জিনিসগুলো নিয়ে এখন তোমাদের সামনে আলোচনা করব। এফটা হচ্ছে ফোর্স, এফটা হচ্ছে ফোর্স, যাকে আমরা বলবো বল। এই বলের একটা একক রয়েছে, এফ এর এককটা হচ্ছে নিউটন, অর্থাৎ বল। এফ দ্বারা বোঝাচ্ছে বল, আর এই এফ অর্থাৎ বলের একক হচ্ছে নিউটন। এগুলো তোমাদের মাথায় রাখতে হবে, তোমরা যখন গাণিতিক সমস্যাগুলো করবে তখন তোমাদের এগুলো প্রয়োজন হবে। এরপর M1 M2, আমরা হয়তো বললাম দুটি বস্তু, তাদের ভর M1 M2। তাহলে এমটা হচ্ছে, এখানে আমরা জানি এমটা হচ্ছে মূলত ভর, মাস, এটা হচ্ছে ভর। এখন এই ভরকে আমরা কি দ্বারা প্রকাশ করব? স্মল এম দ্বারা। কেন এখানে স্মল এম ব্যবহার করব? এখানে আমরা যেহেতু ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু নিয়ে আলোচনা করতেছি, যাদের ভরগুলো কিন্তু খুবই কম, স্বল্প পরিমাণের, এই জন্য আমরা এখানে স্মল এম ব্যবহার করব। এখানে আমরা ক্যাপিটাল এম ব্যবহার করব এই জন্য, কেননা যদি আমাদের বড় বড় বস্তু করা থাকে, যেমন পৃথিবী, চন্দ্র, এগুলোর ভর অত্যন্ত বেশি, তাহলে বড় যে বস্তুকণা থাকবে বিশাল আকারের, সেগুলোর ক্ষেত্রে আমরা ক্যাপিটাল এম ব্যবহার করব। আর যেহেতু আমরা এখানে ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু নিয়ে আলোচনা করতেছি, সেক্ষেত্রে আমরা স্মল এম ব্যবহার করবো। এই জন্য এই ভরগুলোকে স্মল এম দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ভর হচ্ছে মাস, মাস থেকে এসেছে এম। এই এম ভর, ভরের একক কিন্তু এই এম এর অর্থাৎ ভরের একক হচ্ছে কিলোগ্রাম। এখানে অবশ্যই কেজিতে ব্যবহার করতে হবে তোমাদের, তোমরা যেহেতু অষ্টম শ্রেণীতে রয়েছে, তোমরা এই ভরের এককটা অবশ্যই কিলোগ্রামে ব্যবহার করতে হবে। যদি এই এককটা প্রশ্নপত্রে বা তোমাদের উল্লেখ থাকে যে মিলিগ্রামে বা সেন্টিগ্রামে বা গ্রামে, তখন কিন্তু সেখান থেকে পরিবর্তন করে করে তোমাদের কিলোগ্রামে আনতে হবে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। আর এগুলো কিভাবে আনবে? স্যার ম্যাথমেটিক্যাল অর্থাৎ গাণিতিক সমস্যাগুলো যখন করবো তখন তোমাদের বুঝে চলে আসবে। এবার আসো, ডিটা হচ্ছে এই যে একটা বস্তু কণা থেকে আরেকটা বস্তু কণার কি দূরত্ব, তাহলে ডিটা হচ্ছে ডিসটেন্স, ডিটা হচ্ছে ডিসটেন্স অর্থাৎ দূরত্ব। ডিসটেন্সের বাংলা হচ্ছে দূরত্ব। এই ডিটাকেও আমরা স্মল ডি দ্বারা প্রকাশ করব। কি জন্য? এখানে দূরত্ব এত বেশি না যে আমরা এখানে হিসাব করবো, আর এখানে দূরত্বগুলো কিন্তু ছোট ছোট দূরত্ব, 100 কিলোমিটার, 1 কিলোমিটার, 500 মিটার বা 1000 সেন্টিমিটার, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র হিসাবগুলো, এটার জন্যই আমরা মূলত এই ডিটাকেও আমরা স্মল লেটার হিসেবে ব্যবহার করব। এবং এই দূরত্বের একটা একক রয়েছে, ডি এর একক, দূরত্বের একক হচ্ছে মিটার। মিটারকে স্মল এম দ্বারা প্রকাশ করা হয়। তোমরা এগুলো 6, 7 এ পড়েছো, বিজ্ঞান বইতে এগুলো ছিল, তোমরা এগুলো পড়েছো। এরপরে আসো রয়েছে এখানে জি। জিটা কি বললাম স্যার? মহাকর্ষীয় ধ্রুবক, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট যাকে বলা হয়। তাহলে এই যে ধ্রুবকটা, এই ধ্রুবকের একটা একক রয়েছে, তাহলে এগুলো তোমরা অবশ্যই মনে রাখবে। কিন্তু এই জিটার ধ্রুবকটা কিভাবে আসছে দেখো, স্যার এই ইকুয়েশন থেকে তোমাদেরকে ক্যালকুলেশন করে বুঝিয়ে দিচ্ছি, আশা করি তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এর এককটা মূলত হচ্ছে যে এই যে স্যার একটু আগে লিখলাম, নিউটন মিটার স্কয়ার বাই কেজি স্কয়ার, অথবা নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। এখন এই জি এর মানটা, এককটা কিভাবে আসছে স্যার এটা ক্যালকুলেশন করে তোমাদেরকে একটু এদিকে দেখাচ্ছি, তোমরা একটু দেখো।
দেখো খুব মজার সঙ্গে তোমরা এটা ফলো করো। আমাদের ইকুয়েশনটা ছিল f ইকুয়াল g ইন্টু m1 m2 বাই d স্কয়ার। এন্ড দেখো g এর উপরের সংখ্যা, এটা যদি আমরা উপরে উপরে গুণ করে দিই আমরা পাচ্ছি g উপরের সংখ্যা এটা উপরে উপরে গুণ হয়ে যাবে আর d স্কয়ার নিচে। আমরা যদি এখন তোমরা যেহেতু ছোট তোমাদের জন্য আমি একটু ক্যালকুলেশনটাই করে দিচ্ছি, তাহলে লিখতে পারি এখানে g m1 m2 নিচে হচ্ছে d স্কয়ার। বুঝে আসছে? এখন আমরা যদি কোণা করে গুণ করি f এর নিচে মনে হয় 1, এই কোণায় কোণা গুণ করব এবং এই কোণায় কোণা যদি আমরা গুণ করি তাহলে আমরা লিখতে পারি বা g m1 m2 আর f দিয়ে d গুণ করলে ইকুয়াল f d স্কয়ার। এটা একদম সিম্পল একটা ক্যালকুলেশন। বা এখন দেখো আমরা এখানে বাইর করব কার মান g মান। এখন g m1 m2 এর সাথে কি সম্পর্কিত রয়েছে? গুণ সম্পর্কিত। আমরা জানি গুণ সম্পর্ক থাকলে সমান চিহ্নের বাম থেকে ডানে গেলে কি হয়? ভাগ হয়। তাহলে আমরা লিখতে পারি বা g ইকুয়াল f d স্কয়ার m1 m2। দেখো এবার আমরা এখন একটু আগে পড়েছিলাম f টা হচ্ছে বল, বলের একক কি? নিউটন। d টা হচ্ছে ডিসটেন্স, ডিসটেন্স মানে দূরত্ব, দূরত্বের একক কি? মিটার। তাহলে m এখানে যেহেতু স্কয়ার আছে এজন্য স্কয়ার হয়ে গেছে m স্কয়ার, তাহলে মিটার স্কয়ার হয়ে গেছে এখানে, যেহেতু দূরত্বের একক মিটার আর d স্কয়ার থাকার কারণে এখানে আসলে স্কয়ার। এখন m1 m2, তাহলে প্রথম পরের জন্য যদি m1 এর জন্য প্রথম বস্তুর জন্য যদি আমার 1 কেজি হয়, তবে প্রথম বস্তুর পর 20 কেজি, এটা 10 কেজি, তাহলে প্রথম বস্তুর জন্য 1 কেজি একক আসতেছে, দ্বিতীয় বস্তুর জন্য আমার আরেকটা কেজি একক আসতেছে। তাহলে 1 কেজি 1 কেজি আমরা যদি m1 m2 তাহলে কেজি ইনটু কেজি। এখন আমরা এখান থেকে কি লিখতে পারি? ইকুয়াল উপরে নিউটন মিটার স্কয়ার কেজি কেজি গুণ করলে কি হবে? কেজি স্কয়ার। কেজি দিয়ে কেজি গুণ করলে কেজি স্কয়ার হবে। তাহলে আমাদের এই অভিকর্ষীয় ধ্রুবকের এককটা হচ্ছে নিউটন মিটার স্কয়ার বাই কেজি স্কয়ার, অথবা এটাকে এটাও লেখা যায় নিউটন মিটার স্কয়ার কেজি স্কয়ার, নিচে আছে কি প্লাস, এটাকে যদি আমরা উপরে নিয়ে যাই অর্থাৎ বিপরীত ক্রমে উপরে নিয়ে যাই তাহলে এটা হবে কেজি ইনভার্স 2 বা কেজি টু দি পাওয়ার -2। তোমরা যেভাবে পড়ো না কেন তবে মাথায় রাখতে হবে নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2 অথবা নিউটন মিটার স্কয়ার বাই কেজি স্কয়ার। তাহলে আশা করি বুঝতে পেরেছো মহাকর্ষীয় ধ্রুবক জি এর মানটা, সরি জি এর এককটা আমরা কিভাবে লিখলাম, আর জি এর মানটা তো মনে আছে 6.673 × 10⁻11। এটা অবশ্যই মাথায় রাখতে হবে তোমাদের এবং মুখস্থ রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এবার চলো আমরা এর আলোকে কয়েকটি গাণিতিক সমস্যা করব। যেমন ধরো তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যতগুলো বিষয় যতগুলো কন্ডিশন নিয়ে স্যার আলোচনা করেছি আশা করছি তোমরা এগুলো বাসায় বসে বসে প্র্যাকটিস করবে এবং মনোযোগ সহকারে শিখে নেবে এবং এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে অবশ্যই তোমাদের মাথায় রাখবে। আজকে স্যারের ক্লাস এই পর্যন্ত, গাণিতিক সমস্যাগুলো নিয়ে স্যার আরেকটা ক্লাস তৈরি করব, এই তখন তোমরা গাণিতিক সমস্যাগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। তবে আজকে যতটুকু স্যারের পাঠদান করিয়েছি এই বিষয়টাকে বাসায় বসে দ্রুত আয়ত্ত করে নাও, আশা করি ভালো করবে এবং গাণিতিক সমস্যাগুলো যখন করাবো তখন তোমাদের আর কোনো সমস্যা পোহাতে হবে না, তোমরা অনায়াসেই বুঝে ফেলবে। সবাই সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে বাসায় থাকবে, করোনা ভাইরাসের মধ্যে অবশ্যই সচেতন থাকবে এবং পরিবারের সাথেই থাকবে। আশা করছি ভালো থাকবে। আল্লাহ হাফেজ।